पुलिस को ठोकेगा, वो डॉक्टर को ठोकेगी। का नाम बता। उसका नाम चंद्रा है। গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটি খুবই স্পেশাল, মুক্তি পেয়েছে গত 7 আগস্টে। তো বুঝতেই পারছো এখনো 20 দিনও হয়নি। তো এই সিনেমাটার কাহিনী আসলে কি বলবো আমি। সিনেমাটার মধ্যে গ্যাং রয়েছে, সিনেমাটার মধ্যে জাস্টিস রয়েছে, সিনেমাটির মধ্যে অ্যাকশন রয়েছে, ব্রুটালিটি রয়েছে, বিট্রেল রয়েছে, আবার রোমান্সও রয়েছে। এবং এই সিনেমাটা যে কারণে স্পেশাল সেটা হচ্ছে তোমরা হয়তো অবশ্যই ভিজয় এবং বিজয় সেতুপতির মাস্টার সিনেমাটির নাম শুনেছো, এরপর কামাল হাসানের বিক্রম সিনেমার নাম শুনেছো, আবার এবং সঞ্জয় দত্তের লিও সিনেমার নাম শুনেছো, তারপর আবার তোমার ওই রজনীকান্তের কুলি সিনেমাটি। তো এইসব সিনেমার ডিরেকশনে ছিল কিন্তু লোকেশ কানাগারাজ। তো এই সিনেমাতে লোকেশ কানাগারেজি জীবনে প্রথমবারের মতো নায়ক হিসেবে অভিনয় করছেন এবং প্রথম সিনেমাতে এমন ধামাকা দেখিয়ে দিয়েছেন, এরপর থেকে তুমি অনেক সিনেমাতে তাকে দেখতে পাবে। আর সিনেমাটা অনেকেই পছন্দ করেছে, IMDb রেট 10-এ 8.4। তো চলো আমরা মূল ভিডিওতে যাই বাড়তি পেঁচাল বাদ দিয়ে। তো যাই হোক, সিনেমার টাইমলাইন হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাস এবং দৃশ্যের শুরুতেই দেখা যায় দুজন বৃদ্ধ মানুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাদের মধ্যে একজন বৃদ্ধ যিনি ট্রাক মার্কের মেরামতের কাজ করেন, তো তিনি নিজের সম্পর্কে বলছেন যে তিনি আজও তার ছেলের সাথে কোনো কথাই বলেননি। আর তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই মেকানিক বৃদ্ধটির আসলে আপন মানুষ বলতে কেউ নেই, বউ নেই, বাচ্চা নেই, সন্তান নেই, মানে এই পৃথিবীতে সে পুরো একদম একা। আর ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। তো ফোনটা তো লাউড স্পিকারে ছিল, তো ফোনটি আসতে ওপাশ থেকে বলা হয় পাপা পাপা তুমি কই। কিন্তু বৃদ্ধ লোকটি রাগে ফোনটা কেটে দেয়। আর তখন অন্য বৃদ্ধ লোকটি অবাক হয়ে বলে তোমার ছেলে থাকা সত্ত্বেও কেন তুমি বললে যে তোমার আপন কেউ নেই? তো কাহিনীটা কি? আর এটা জানাতে আমাদের নেওয়া হয় হচ্ছে অনেক আগে। আমরা দেখতে পাই কিছু লোক মিলে একটা পুলিশের ভ্যানের উপর হামলা চালিয়েছে, তারা বোমা মারছে এবং নির্বিচারে গুলি চালাচ্ছে, যার ফলে অনেক পুলিশ কর্মী মারা যায় এবং সরকারি বন্দুক ভর্তি কিছু ক্যারেট, মানে সরকারি বন্দুক ভর্তি মনে করে একটা পিকআপ পুলিশ নিয়ে যাচ্ছিল, কিন্তু অপরাধীরা সেগুলো চুরি করে নেয়। মোট কথা মনে করো ওরা কি বলবো সংবদ্ধ আর কি গ্যাং বা ডাকাত। তো হামলাকারীদের দলে মোট 4 জন লোক ছিল। তো ওই ক্যারেট গুলো চুরি করার পরে তারা গোপন আস্তানায় নিয়ে আসে এবং তাদের আস্তানায় সেই চুরিকৃত বন্দুকগুলোর বেচা কেনা এবং মডিফাই করার কাজ চলছিল, যাতে এগুলো পরে আন্ডারগ্রাউন্ডে চড়া দামে বিক্রি করা যায়। আর এখানে রয়েছে 800 ভাই, দেখতে পাচ্ছ এই পুরো গ্যাংয়ের লিডার। আর তার বয়স অনেক বেশি হলেও সে বুদ্ধিতে ভীষণ তীক্ষ্ণ এবং তিনি সবাইকে সমস্ত কৌশল শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হয়, মানে পুরোটা ডাকাতির প্ল্যানিং মুক্তমুখ। এবং 800 ভাইয়ের নিজস্ব ইনফরমার খোদ পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। আর এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় দেবদাস এবং তার 2 বন্ধুর সাথে, যারা এই মিশনটি সফলভাবে শেষ করছে। আর তখন তাদের এক বন্ধু দাসকে বলে দাস আমাদের এখনই বিয়ে করে সেটেল হয়ে যাওয়া উচিত, কতদিন আর আমরা এসবের মধ্যে থাকবো। দেখেছো সোয়ামীও বিদেশ করে সেটেল হয়ে গিয়েছে, সোয়ামী মানে হচ্ছে ওদেরই একজন লোক হবে আর কি। তো আমাদের ওই সব ছাড়া দরকার, টাকা পয়সা হলে আমরা বিয়ে টিয়ে করে নেই। তো দাস তার উত্তরে বলে আমার তো কোনো নির্দিষ্ট ঠিকানা বা পরিচয়ই তো নেই রে ভাই, আর আমরা যদি অপরাধ জীবন ছেড়েও যাই কোনোদিন না কোনোদিন আমাদের কথা বেরোবেই এবং যারা আমাদেরকে ভালোবাসবে তারাও শেষ হয়ে যাবে। মানে বুঝতেই পারছে ভবিষ্যতে বউ বাচ্চা করলে তারাও বিপদে পড়বে। আর তারপর দৃশ্য বদলে একটা গ্রামের নিরীহ পরিবারকে দেখানো হয়, যেখানে আমরা একটা বাচ্চাকে দেখি, ছেলে বাচ্চা বাবা মায়ের সাথে গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছে। তো ওদের কথাবার্তা থেকে জানা যায় শিশুটির মা তার স্বামীর উপর বেশ রেগে রয়েছে, কারণ তার স্বামী তার ছেলেকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে বলে তাদের একমাত্র জমি জমা বন্ধক রেখে 7 লাখ টাকা ঋণ নিয়েছে। তো স্ত্রী তখন স্বামীকে বলে আমি কি আমার সন্তানকে ভালোবাসি না? কিন্তু তুমি যদি সব বন্ধকে রেখে দাও আমরা খাবো কি? আমরা তো না খেয়ে মরবো। তো স্বামী তখন বোঝায় দেখো আমি শহরে গিয়ে কাজ করব, তারপর আস্তে আস্তে সকল কিস্তি দিয়ে দেবো, আর এই টাকা দিয়ে আমাদের একমাত্র সন্তান রাজদুলালের মতো লেখাপড়া করবে, অনেক বড় অফিসার হবে। তুমি দেখো না আমাদের জীবনে গরিবানায় কাটলো, ওর জীবনে কি তাই কাটবে? সিরিয়াসলি ভাই, প্রত্যেকটা মাই ভাই বাপ মাই ভাই এরকম হয়। তো কিছুক্ষণ পরে তারা যখন সেতু পার হচ্ছিল ওই টাকা পয়সা নিয়ে, এই ব্রিজেই কিন্তু দেবদাসের লোকজন, আমাদের নায়ক দাসের লোকজন একটু আগে হামলা চালিয়েছিল এবং এখানে এখনো পুলিশ ব্যারিকেড দিয়ে তদন্ত করছিল। তো একজন পুলিশ অফিসার একা এটা সামলাতে না পেরে ওই লোকটিকে ডাকে যে এইদিকে একটু আসো তো ভাই, আমাকে একটু সাহায্য করো। তো গ্রামের সোজা শান্তা মানুষ পুলিশ দেখলেই তো মনে করো না জানি কি মনে করে। তো পুলিশের ড্রেস দেখছে, এগিয়ে গেছে সাহায্য করার জন্য হাসি মুখে, কিন্তু ওই ড্রেসের মধ্যে ওই মানুষটাও কোন পরিবার থেকে আসছে, ওই চরে থেকে আসছে না কোন থার্ড ক্লাস ফ্যামিলি থেকে আসছে তার তো কোনো গ্যারান্টি নাই। ড্রেস পরলে তো একটা ভেতরে মানুষ চেঞ্জ হয়ে যায় না। তো পুলিশ তখন জিজ্ঞাসা করে তোর এই গামছায় কি বেঁধে রেখেছিস? তো এই হারামজাদা বোকা লোক উত্তর দেয় গর্বের সাথে স্যার আমি আমার ছেলেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে যাচ্ছি, সে একদিন আপনাদের চেয়েও বড় অফিসার হবে। তো ওই পুলিশ অফিসার যখন আরো জিজ্ঞাসা করে সে জানতে পারে জমি জমা বেচে টাকা নিয়ে যাচ্ছে, তাও 7 লাখ। আবার সেতুর ওপারেই বা ছেলে আর মা এগিয়ে গিয়েছে, তারা অপেক্ষা করছে এবং মা বিরক্ত হয়ে বলছে তোর বাবার মাথায় একদম বুদ্ধি নেই, এতগুলো টাকা গামছায় বেঁধে কেউ পুলিশকে সাহায্য করতে চায়? এখন আর সেই দিন নেই যে পুলিশকে বিশ্বাস করা যায়। তো অনেক সময় পার হয়ে গেলেও লোকটির আর
আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো শেষমেশ ওরা যখন সেতুর এই পারে আসে, ওরা দেখতে পায় না ছিল পুলিশ, না ছিল কোনো ব্যারিকেড, এবং ওই শিশুটি এগিয়ে গিয়ে দেখতে পায় ওর বাবার ক্ষতবিক্ষত লাশ, যাকে পাথর দিয়ে থেতলে মারা হয়েছে। তো বুঝতেই পারছো ওই লোভী পুলিশ অফিসার ওই টাকাগুলোর জন্য এই লোকটিকে হত্যা করেছে। রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। তো এরপর ওই অসহায় মহিলাটি যায় থানায় সন্তানকে নিয়ে বিচার চাইতে এবং চুরি হয়ে যাওয়া টাকার অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ উল্টো গালিগালাজ করে তাদেরকে তাড়িয়ে দেয়। তো কোনো উপায় না পেয়ে ওই এলাকার যে আবার ডাকাত ডন, মানে ও ডাকাত হলেও রবিনহুড টাইপের, ও খালি বড় বড় জায়গায় ডাকাতি করে গরিব মানুষের জন্য রবিনহুড, সে আরশু ভাইয়ের কাছে যায়, সকল ঘটনা খুলে বলে। মানে আমাদের নায়ক দেবদাস এবং তার বন্ধুরা আড়াল থেকে এটা শুনতে পায়। তো সব শোনার পরে দেবদাসের তো রাগ হয়ে যায় এবং সেই অসহায় মা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, আমি সব ঠিক করে দেবো, টাকা তোমরা ফেরত পাবে, জীবন আমি তো ফেরত দিতে পারবো না, তবে ওকে মেরে আমি হত্যার প্রতিশোধ নেব। মানে ডাকাতরা তো নর্মালি মনে করো অ্যাটাক করে যে কাউকে মেরে ফেলে। আর তাছাড়া ভারতের ওটা অনেক রিমোট একটা এরিয়া, ইভেন ভারতের এরকম অনেক জায়গায় আছে যেখানে পুলিশের ভয় পায় কোনো একটা অ্যাকশন নিতে, এরকম অনেক জায়গায় আছে। তো যাই হোক, এরপর দেবদাস করে কি ওই শিশুটিকে বাড়ি ফিরে গিয়ে লেখাপড়ার প্রস্তুতি নিতে বলে আর নিজের দল নিয়ে বেরিয়ে পড়ে এই অসহায় মানুষদের বিচার এনে দিতে। এবং এইটাই সিনেমার মূল থিওরি, এখান থেকে ঝামেলা শুরু হয় পুরো সিনেমায়। তো যাই হোক, আমরা দেখতে পাই সে টাকা হাতে নিয়ে সেই দুষ্কৃতী পুলিশ অফিসাররা কিন্তু মদের বারে ফুর্তি করছিল। তো তখন খবরের কাগজের আড়ালে মুখ ঢেকে দেবদাস এবং তার দল সেখানে হানা দেয়। তো দেবদাস একটা হাতুড়ি নিয়ে সেই পুলিশ অফিসারকে নির্মম ভাবে পেটাতে শুরু করে, ওর হাতে পায়ে গুলি চালিয়ে হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকা পুলিশ তখন স্বীকার করে, হ্যাঁ আমি টাকা চুরি করেছিলাম, আমার টাকার দরকার ছিল, কিন্তু আমরা টাকা সবাই মিলে ভাগ করে নিয়েছি, আর আমাকে দয়া করে মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে। তো এইখানে দেবদাস তো আরো রেগে যায় এবং বলে, তোর ছোট বাচ্চা আছে, তুই যাকে মেরেছিস ওর বাচ্চা ছিল না, এবং ওকে গুলি করে মেরে ফেলে। আর ওই এলাকাটা ছিল এরকমই যে যেমন পারে ধর্মরে খাওয়ার, এই কারণে ওই এলাকার মানুষগুলো একটু বিদ্রোহী টাইপ হয়ে গিয়েছে, মানে আইনের কাছে তারা বিচার পায় না, এর কারণে সাধারণ মানুষ গ্যাং এর কাছে সুবিচারের জন্য যায়। আর এইদিকে আমরা দেখি একজন পুলিশ অফিসারকে এইভাবে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করার কারণে সাধারণ মানুষের মন থেকে তো সরকারের উপর বিশ্বাস উঠতে শুরু করে। তো পরিস্থিতি সামাল দিতে তখন একবারে কেন্দ্র থেকে এসপি সাহেবকে নির্দেশ দেওয়া হয় এবং সে করে কি একটা সিনিয়র ইন্সপেক্টর হরিকে নিয়ে আসে এবং নির্দেশ দেয় যে কোনো মূল্যে এই অপরাধী কার্টেলকে ধ্বংস করতে হবে, কারণ সরকারি বন্দুক চুরি করে সেই সরকারি বন্দুক দিয়ে ক্লোজ রেঞ্জ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। তো ইন্সপেক্টর হরি তখন ঘটনার প্রত্যক্ষদর্শী ডেকে জেরা করা শুরু করে। তো প্রত্যক্ষদর্শীরা জানায় কিভাবে গান পয়েন্টে নিয়ে একবারে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওকে গুলি করা হয়েছিল, এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তার বর্ণনা দিতে থাকে। তবে এখানে হরি খুব চতুরতার সাথে এই কেসের সূত্রগুলো মেলাতে শুরু করে। আর এইদিকে পরিস্থিতি গরম দেখে আরশু এবং দেবদাস পুরো গ্যাংকে আত্মগোপনে থাকার পরামর্শ দেয়, কিন্তু এই হারামজাদারা করে কি একটা ডান্স বারে গিয়ে আশ্রয় নেয়, আর নর্মালি অপরাধীরা সেখানে লুকিয়ে থাকে, আর তাছাড়া বিনোদনও ভালো পাওয়া যায়। তো যাই হোক, ওই হোটেলটি ছিল জুবিন নামের একজন ব্যক্তির, যিনি অর্শ ভাইয়ের খুব খাস লোক, পুরনো পরিচিত। তো জুবিন স্পষ্ট জানিয়ে দেয়, তোমরা এখানে অর্শ ভাইয়ের খাতিরে থাকতে পারো, কিন্তু কোনো ঝামেলা করবে না মেয়েটে নিয়ে, বা কোনো বিষয় নিয়ে ঝামেলা করবে না, এবং সবসময় ঘরের পেছনের দরজা সামনের দরজা বন্ধ রাখতে হবে, তোমরা বাইরে বেরোতে পারবে না, রুমে চুপচাপ পড়ে থাকবে, কোনোভাবেই বাইরে আসবে না, তোমাদের নিরাপত্তা আমি দেবো। কিন্তু দেবদাস ছিল একটু বেশি ছটফটে স্বভাবের, মানে মদ খেলে মাথা ঠিক থাকতো না, মানে আবার মদ খায় আর কি, বুঝছো। তো মদ খেয়ে যখন বেতাল হয়ে যায় ও ডান্স বারের ভেতরে ঢুকে পড়ে, যেটা ওর জন্য নিষেধ ছিল। আর এখানে আমরা একটা সুন্দরী তরুণী গায়িকাকে ডান্স পরিবেশন করতে দেখি, গান পরিবেশন করতে দেখি। তো মেয়েটিকে প্রথম দেখতেই দেবদাস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন প্রেমে পড়ে গিয়েছে, এবং গান চলাকালীন মেয়েটার সাথে দেবদাসের চোখের পলক বিনিময় হয়। আর তখন একটা মাতাল ব্যক্তি বারে বিশৃঙ্খলা সৃষ্টি করে গালাগালাজ শুরু করে, এবং যেটা বারের খুব কমন একটা জিনিস। আর এই কারণে বারে কিন্তু বডিগার্ড থেকে অনেক বেশি, যাদেরকে বলা হয় বাউন্সার, অনেক বড় বড় ফিটনেস আলা, তুমি ওখানে মদকে মাতলামি করবে, পেছন থেকে পাজা করলে ধরে বাইরে বের করে দেবে। তো যাই হোক, দেবদাস এরপর এগিয়ে গিয়ে সেই লোকটিকে চর মেরে কড়া গলায় বলে, গান শেষ না হওয়া পর্যন্ত জানি একটা আওয়াজও না শুনি, মাতলামি করবি পরে কর। তো শো শেষ হওয়ার পরে দেবদাস করে কি গ্রিন রুমে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করে। আর দেবদাস তখন বলে, দেখো, নিজের চেনা মানুষকে কেউ সত্য পরিচয় দেয় না, কিন্তু অচেনা মানুষকে মনে সব কথা বলা যায়। আমি জানি না তুমি এখানে কই থেকে এসেছো, কিভাবে এসেছো, কিন্তু তোমার সাথে কথা বলতে মনে চাচ্ছে। তো মেয়েটা তখন জানায় যে সে কোয়েটাম্বর থেকে এসেছে। কোয়েটাম্বর আবার কোন এলাকা আমি শিওর না। যাই হোক, কোয়েটাম্বর হচ্ছে তামিলনাড়ুর পশ্চিমা অঞ্চলের একটা জায়গা, এবং সে বলে যে ছোটবেলা থেকেই তার গান গাওয়ার শখ ছিল, কিন্তু তার পরিবার তার পাশে দাঁড়ায়নি, এবং তারা একরকম জোর করেই তাকে বিয়ে দিতে চেয়েছিল। আর এ করে সে বাড়ি থেকে পালিয়ে আসে, আর পেটের তাগিদে এখন সে রোজ এভাবে এইসব মদের বারে গান গেয়ে বেড়ায়। তবে তার স্বপ্ন ছিল বড় হয়ে সিনেমায় গান গাইবে, কিন্তু সেটার হয়নি। তো তখন দেবদাস বলে, আমি তোমার নাম জানতে চাই না, এর সাথে আমি আমার নিজের নামও বলবো না, এবং তারা নিজেদের সাথে অপরিচিত হিসেবে কথা বলতে শুরু করে। আর তখন মেয়েটি আক্ষেপ করে বলে, দেখো, আমাকে প্রতিদিন একই গান গাইতে হয়। আর তারপর দেবদাসও আবেগাপ্লুত হয়ে বলে, দেখো, আমি যখন ছোট ছিলাম আমার মা একটা গান গাইতো, আর মায়ের মৃত্যুর পরে আমি কখনো আর কোনো গান ইচ্ছে করে শুনিনি, তো আমারও এক গান শুনতে পছন্দ। তো এইভাবে হয় কি তাদের মধ্যে একটা গভীর অচেনা বন্ধুত্বের গড়ে ওঠে। আর পরের দিন দেবদাস মেয়েটিকে বলে, আজ গান গাওয়া বন্ধ করে চলো আমার সাথে এসে বসো, আমরা একসাথে মদ খেয়ে ড্রিঙ্কস করি। তো মেয়েটা প্রথমে না বললেও দেবদাসের অনুরোধে রাজি হয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর হরি সে জেলের একটা সোর্সকে মোটা অঙ্কের টাকা খাইয়ে আরশু ভাই, মানে দেবদাসের যে বস, তার অতীত ইতিহাস বের করে। আর এখানে সে জানতে পারে আরশু ভাই বহু বছর আগে পুলিশে চাকরি করত, কিন্তু সে পুলিশের বাজেয়াপ্ত করা অস্ত্র গোপনে নকশালদের কাছে বিক্রি করে দিত। আর এই
বিষয়টি ধরা পড়ার পরে তার জেল হয় এবং জেলের ভেতরে সে একটা বড় গ্যাং গড়ে তোলে, যেখানে তার সাথে দেবদাসের পরিচয় হয়। পরবর্তীতে সেবাস্টিয়ান এবং কর্পুর নামে আরো দুজন অপরাধীর সাথে যুক্ত হয়, মানে তাদের 4 জনের গ্যাং, মেইন গ্যাং। তো তখন এই ইন্সপেক্টর হরিণ নিশ্চিত হয়ে যায় জেল থেকে পালানো এই 4 জনের গ্যাংই পুলিশ হত্যা এবং অস্ত্র চুরির জন্য দায়ী আর কি। আর এইদিকে দেবদাস সেই গায়িকা মেয়েটির সঙ্গে ক্রমেই বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছিল, আর এতে জুবিন প্রচন্ড রেগে যায় এবং সে রুমে এসে দেবদাসকে জেরা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আর দেবদাস তো মদ খেয়েছিল অলরেডি, তো মাতাল অবস্থায় একটা মানুষ তো সঠিক ডিসিশন নিতে পারে না। এই জুবিনে কিন্তু ওদেরকে আশ্রয় দিয়েছে পালানোর জন্য এই বারে প্লাস হোটেলে, কিন্তু ও তাকেই করে কি বদের বোতল দিয়ে জোরে একটা আঘাত করে, মারামারি শুরু হয়ে যায় সুযোগ বুঝে। জুবিন তো সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা পুলিশকে খবর দেয় যে তোমার অপরাধী যাদেরকে ধরতেছো আমার হোটেলে আছে। তো তখন দেবদাসের সঙ্গীরা চিৎকার করে বলে শালা পুলিশ আসছে, আমাদের এখান থেকে পালাতে হবে। বাট দেবদাস জেদ ধরে ওর সাথে আমি শেষবারের মতো দেখা না করে যাবো না, মানে মাতলামি করলে যেটা হয় আর কি। তো দেবদাস এরপর মেয়েটির ঘরে যায়, কিন্তু মেয়েটি ওর এই উগ্র এবং হিংস্র রূপ দেখে ভয় পেয়ে গিয়েছে এবং বলে তুমি চলে যাও। তো দেবদাস ওকে বোঝানোর চেষ্টা করছিল, বাট ঠিক তখনই পুলিশ হোটেল ঘিরে ফেলে গুলি বর্ষণ শুরু করে দেয়। তো দেবদাস তখন মেয়েটিকে আড়াল করার জন্য ধাক্কা দিয়ে ভেতরে পাঠায়, কিন্তু গোলমাল ও ধস্তাধস্তিতে দেবদাসের গায়ে একটা গুলি লাগে এবং সে মাটিতে পড়ে যায়। পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই গুলাগুলিতে একটা গুলিকে লাগে ওই নির্দোষ গায়িকা মেয়েটির গলায় এবং সে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। তো তখন হাত কাটা পড়া অবস্থায় দেবদাস পুলিশকে রিকোয়েস্ট করে, মানে পায়ে ধরে মিনতি করে, স্যার প্লিজ ওকে হসপিটালে নিয়ে যান, ও তো নির্দোষ, ওর তো কোনো দোষ নেই। কিন্তু তখন জুবিন পুলিশকে উস্কানি দিয়ে বলে স্যার ও আমাদের বারে সাধারণ ডান্সার, ওর কোনো পরিবারও নেই, কোনো অতীত নেই, কোনো ইতিহাসও নেই, ওকে যদি জ্যান্ত রাখেন উল্টো আপনি আইনের সমস্যায় পড়বেন, কারণ হসপিটালে নেবেন কি নামে ভর্তি করবেন এটা ঝামেলা। তো ওকে খতম করে দিন, জাস্ট আমরা একবারে দাফন করে দেবো, কেউ জানবেও না চিনবেও না। তো যেই কথা সেই কাজ। এই কথার পরে দেবদাসের চোখের সামনে নিষ্ঠুর ইন্সপেক্টর ওই হরিকরেকে নিজের হাতে রুমাল পেঁচিয়ে পিস্তল বের করে নিঃসংকোচে ওই মেয়েটিকে হত্যা করে দেয়। আর মেয়েটির নিথর দেহের দিকে তাকিয়ে দেবদাস একদম স্তব্ধ হয়ে যায় এবং তার হৃদয়ে একটা মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। আর এরপর পুলিশ স্টেশনে নেওয়ার পর আমরা দেখতে পাই দেবদাসের উপর তো মনে করো 3rd ডিগ্রি টর্চার চালানো হচ্ছে, তবে ওকে রক্তাক্ত করে ফেলা হলেও দেবদাস তার ওস্তাদের কোনো তথ্য দিচ্ছে না। আবার ওইদিকে বাইরের সঙ্গীরা দেবদাসকে উদ্ধারের পথ খুঁজছিল, কিন্তু হরি ওকে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল, মানে থানায় না। আর ঠিক এই সময় গল্পে প্রবেশ ঘটে চন্দ্র নামের একজন নারীর, মানে ওর সিন দেখানো হয় আলাদাভাবে, যে পেশার একজন যৌনকর্মী এবং ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাকে মাত্র 16 বছর বয়সে একজন লোক মনে করে কিডন্যাপ করে নিয়ে এসেছিল আর তারপর জোরপূর্বক ওর জরায়ু কেটে দিয়েছিল যাতে ও কখনো মা হতে না পারে, মানে ওকে পতিতালয়ে একটা পুতুল হিসেবে ইউজ করবে, বাচ্চা টাচ্চা হবে না, বাড়তি কোনো ঝামেলা নাই। তো ওই দিন ওর চোখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু ওই 16 বছর পরে তার মনের এই যন্ত্রণা একটা শক্ত পাথরে পরিণত হয়েছে। প্রতিদিনই নতুন কাস্টমার, মেকআপ এবং বিছানায় তাকে অত্যাচার করা, এটাই তার লাইফের অভ্যাস। তো বুঝতেই পারছো এই মেয়েটারও একরকম কোনো জীবন নাই আর কি, আর একটা জিন্দা পাথর। তো যাই হোক, মুভির এই পর্যায়ে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা জানো যে আমাদের একটা ই-কমার্স সাইট রয়েছে স্যাভেজ অন নামে, যেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি জাস্ট রিকোয়েস্ট করবো একবার হলো তোমরা ঘুরে এসো। তো ই-কমার্স সাইটটাকে প্রমোশনের জন্য বা মার্কেটিং এর জন্য আমরা পরীক্ষামূলকভাবে একটা শর্ট ক্যাম্পেইন অ্যানাউন্স করছি, আর সেই ক্যাম্পেইনটা হবে মাত্র 10 দিনের, মানে আজকে হচ্ছে 17 তারিখ, সামনে 27 তারিখে আমরা ড্র করব। তো আমাদের এখান থেকে তুমি যে প্রোডাক্টই কেন না কেন, এখানে মেয়েদের হিউজ কালেকশন রয়েছে, মেয়েদের প্রোডাক্টের হিউজ কালেকশন রয়েছে, ছেলেদের প্রোডাক্টের হিউজ কালেকশন রয়েছে। তুমি জাস্ট একবার ঘুরে আসো, যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হবে। তো এখান থেকে প্রোডাক্ট কিনলে কি হবে, তুমি একটা করে কুপন পাবে, প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে কুপন, 3টা কিনলে 3টা কুপন। তো এখান থেকে তোমরা যে প্রোডাক্টটা কিনবে 300টা প্রোডাক্ট বিক্রি কমপ্লিট হলেই 10 দিনে আমরা করবো কি সেই 300টা কুপনের উপরই লটারি করব, এবং এখান থেকে যে ফার্স্ট প্রাইজটা পাবে তাকে দেওয়া হবে একটা Xiaomi Redmi Pad AC87, আর দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে একটা গেমিং হেডফোন। তবে এইখানে সবচেয়ে চমৎকার ব্যাপারটি হচ্ছে প্রথম পুরস্কারটি যে জয় করবে তার এলাকাতে আমাদের সেলস ম্যানেজার এবং কাস্টমার কেয়ার ম্যানেজার সশরীরে উপস্থিত হয়ে তার হাতে প্রাইজটা দেবে, এবং তার যে কথা, মানে তার অনুভূতি, এরপর ডিরেক্টলি আমার সাথে কথা বলার সুযোগ পাবে ভিডিও কলে, এবং সে চাইলে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারে, মানে আমার সম্পর্কে সে যে কোনো প্রশ্ন করতে পারবে। এবং এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে এই র্যান্ডম ভিডিও চ্যানেলে দেখাবো। এবং আমার জাস্ট কৌতূহল যে এই প্রাইসটা বাংলাদেশে কোন প্রান্তে গিয়ে পৌঁছাবে। দেখা যেতে পারে রাঙামাটি বা রাজশাহী বা বরিশাল বা নোয়াখালীর একটা অজপাড়ার কেউ, তার কাছে এই পুরস্কারটা পৌঁছে গেল। তো যাই হোক, আমার দেখার ইচ্ছে যে এই পুরস্কারটা আমার কোন ভিউয়ার্সের কাছে যায় এবং সে কতদিন ধরে আমাদের সাথে রয়েছে। আর বড় ক্যাম্পেইনে যাওয়ার আগে এই ছোট ছোট ক্যাম্পেইন আমরা এই জন্যই করছি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সক্ষমতা কতখানি, কারণ এর আগে আমরা ক্যাম্পেইন সম্পূর্ণ করতে পারিনি। তো এই জন্য আমরা ছোট ক্যাম্পেইন দিয়ে ট্রাই করছি। তো এই ক্যাম্পেইন তোমাদের সফল করতেই হবে। 10 দিনে মাত্র 300টা অর্ডার, এবং আমার মনে হয় এটা অসম্ভব না, খুব ইজি একটা ব্যাপার। তো হাম্বল রিকোয়েস্ট, এই পরীক্ষামূলক ক্যাম্পেইনটা তোমরা সফল করবে, এবং আমি দেখতে চাই যে আমার কোন ফ্যানের কাছে এই পুরস্কারটা চাই। আর আমি ফেসবুকে বুস্ট করে কোনোভাবেই ক্যাম্পেইন করব না, কারণ ফেসবুকে বুস্ট করে যদি করি অপরিচিত কোনো একটা লোক এটার পুরস্কার পেতে পারে। কিন্তু আমি চাই যার সাথে আমার 5-7 বছরের সম্পর্ক, যাদের আমি এতদিন এন্টারটেইন করেছি, যাদের সাথে আমার একটা আবেগ রয়েছে, তাদের কাছে আমার পুরস্কারগুলো যাক। তো সেই হিসেবে আমার এই ছোট ক্যাম্পেইনটা, ফার্স্ট ক্যাম্পেইনটা তোমরা প্লিজ সফল করবে, এবং আমাদের যে সেভেজন সেখান থেকে একটা প্রোডাক্ট হলেও তোমরা অর্ডার করবে। তবে ব্যাপারটা এরকম না যে 300টা হয়ে গেলেই আর অর্ডার করবে না, তা না। আমরা এই 10 দিনের মধ্যে যে কয়টা অর্ডার আসবে, যদি 300 জায়গায় 350
50টাও হয়, সবগুলো নিয়ে আমরা লটারি করব এবং সেই ভাগ্যবান বিজয়ীর কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে এবং কে সেই ভাগ্যবান বিজয়ী হয়, কে এই ট্যাপটা পায়, সেটা আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে তোমাদেরকে দেখাবো। তো আমি ক্ষমা চাচ্ছি ভিডিওর মাঝখানে বাড়তি কথা বলার জন্য, কিন্তু এছাড়া উপায় তো নাই। তো এবার চলো আমরা আবার মূল কন্টেন্টে চলে যাই। তো একটু আগে আমরা চন্দ্র নামের একটা মেয়েকে দেখেছি কলকাতা। যাই হোক, তো চন্দ্রের কাহিনী ওখানেই শেষ। আমাদের আবারও দেখানো হয় দেবদাসকে, আর তার মুখ থেকে কোনো তথ্য বের করতে না পেরে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা চিন্তায় পড়ে যায় এবং দেবদাসকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। কিন্তু মানবাধিকার যে কমিশন রয়েছে তাদের ঝামেলা এড়াতে এই কেসটিকে অন্য একটা বিশেষ এনকাউন্টার টিমের হাতে তুলে দেওয়া হয়। মানে ওকে ট্রান্সফার করে আরেক থানায় নেওয়া হচ্ছিল, তখন পালাতে গিয়ে ওর মৃত্যু হয়েছে। তো এই জন্য পুলিশের বিশেষ দল করে কি দেবদাসকে হাতকড়া পরিয়ে একটা নিঝুম শুনশান জঙ্গলে নিয়ে যায় গুলি করে মারার জন্য। কিন্তু শেষ মুহূর্তে দেবদাস চরম বুদ্ধিমত্তায় একটা পুলিশ অফিসারের হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং একাই পুরো এনকাউন্টার টিমকে গুলি করে উড়িয়ে দেয়। আর তারপর মুক্ত হয়ে সোজা আরশু ভাইকে কল করে। তো আরশু ভাই তাকে জানায় জুবিনের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের আজকে এই অবস্থা। তবে এখানে তোর মাতলামির দোষও কম না, তুই মাতলামি না করলে এই পর্যন্ত যেত না ব্যাপারটা। তবে অপরাধ জগতে 2 নম্বরের সাজা একটাই, সেটা হচ্ছে মৃত্যু। তো দেবদাস তখন বলে ঠিক আছে, তাহলে জুবিনকে আমি নিজের হাতে টুকরো টুকরো করবো, কারণ ওর কারণেই সেই নিষ্পাপ গায়িকাটা আজকে পৃথিবীতে নেই। আর এইদিকে ইন্সপেক্টর হরি জানতে পারে দেবদাস পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছে, আর তার সন্দেহ হয় যে তাদের পুলিশ ডিপার্টমেন্টের কেউ না কেউ অর্শ বা দেবদাসের সাথে গোপনে যুক্ত রয়েছে। তো হরি তখন নিজের দলের সকল অফিসারকে একে একে জেরা করতে শুরু করে। আর তখন একটা সৎ পুলিশ অফিসার, অনেক পুরনো পুলিশ অফিসার, হরির এরকম অপমানজনক আচরণের প্রতিবাদ জানালে উগ্র হরি করে কি তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। আর মারের চোটে দাঁত ভেঙে পড়া সেই পুলিশ অফিসার বাধ্য হয়ে অর্শ ভাইয়ের গোপন ঠিকানা বলে দেয়। মানে এই সৎ পুলিশ অফিসারের মধ্যেই সমস্যা ছিল, তবে তার ভিতর সমস্যা থাকলেও মানুষ ভালো ছিল আর কি। আর এদিকে আমরা দেখি ওই হরি করে কি পুলিশ বাহিনী নিয়ে অর্শ ভাইয়ের ডেরায় চড়াও হয়। তো অর্শ ভাইয়ের পরিবারের সবাইকে তার চোখের সামনে গুলি করে হত্যা করে এবং অর্শ ভাইকেও মেরে ফেলে। আর এইদিকে দেবদাস এবং তার গ্যাং জুবিনের খোঁজে একটা পতিতালয়ে গিয়ে পৌঁছায়, যার সন্ধান ওদের বড় ভাই অর্শ ভাই আগে দিয়েছিল। তো পরিবেশ খাতিয়ে দেখতে দেবদাস আগে করে কি সবার আগে সেখানে ঢোকে এবং সেখানে গিয়ে একটা রূপসী নারীকে দেখতে পায়, যে দেখতে অবিকল সেই মৃত গায়িকা মেয়েটির মতোই। আর এটার কেউ না, একটু আগে দেখানো আমাদের সেই চন্দ্রা। তো দেবদাস অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার বাড়িও কি কোয়েম্বাটোর? চন্দ্রা তখন বিরক্ত হয়ে বলেন না, এত বেশি কথা বলবেন না, প্রায় 10 দিন পরে কোন একটা কাস্টমার এসেছে, কাজ মিটিয়ে চলে যান, এত এসব কথাবার্তা ভালো লাগে না। তো কথা প্রসঙ্গে এরপর চন্দ্রা জানায় আমি আসলে কলকাতার মেয়ে, 16 বছর থেকে এই নরকে বন্দি অবস্থায় আছি, কখনো বাইরের আলো দেখিনি আজ পর্যন্ত। তো দেবদাসের কথা শুনে শান্ত গলায় বলে ঠিক আছে, তার মানে তুমি খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পাবে। আর তখনই জুবিন হাসতে হাসতে ভেতরে ঢোকে আর মুহূর্তের মধ্যে দেবদাস করিকর জামার ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে এক কোপে ওর গলা কেটে দেয় এবং রক্তের বন্যা ভেসে বেয়ে যায়। আর তারপর দেবদাস এবং তার দল ঘরের প্রতিটি গুন্ডাকে নির্মমভাবে হত্যা করে। আর তারপর দেবদাস চিৎকার করে সব বন্দি মেয়েদেরকে বলে আজ থেকে তোমরা সবাই মুক্ত, যার যার মতো পালাও, যার যার বাড়ি চলে যাও। বাট চন্দ্রর তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তো দেবদাস তাকে বলে আমি তোমাকে নিরাপদ কোনো জায়গায় পৌঁছে দেবো। তো পরের দিন সকালে তারা সমুদ্র সৈকতের পাশে গিয়ে থামে। আর দীর্ঘ 16 বছর পরে চন্দ্রা খোলা হাওয়ায় মুক্ত নিঃশ্বাস নেয়। তো দেবদাসের পর চন্দ্রার কাছে গিয়ে বলে তুমি এখন স্বাধীন, যে কোনো ভালো জায়গায় গিয়ে সেটেল হয়ে যাও, কাউকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করো। তো চন্দ্রা তখন দেবদাসের চোখের দিকে তাকিয়ে বলে তুমিও তো এই কাজটা করতে পারো, যে কাউকে নিয়ে সেটেল হতে পারো, সুন্দর একটা বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারো, তাহলে আমরা দুজনে যদি এই কাজ করতে পারি তাহলে আমরাই বিয়ে করে বসি। তো দেবদাস তখন নিচু গলায় বলে তুমি আমাকে চেনো না, আমার ব্যাকগ্রাউন্ডও জানো না। আর এরপর তারা করে কি তাদের বন্ধু যে সোয়ামী ছিল তার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়। আর সোয়ামী তো যে যেটা অপরাধ জগৎ ছেড়ে দিয়ে ভালো হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আরশু ভাইয়ের কাছ থেকে উদ্ধার করা ফোন থেকে ওইটার কল লিস্ট ধরে ইন্সপেক্টর হরি ততক্ষণে ড্রাইভারের লোকেশন ট্র্যাক করে ফেলেছিল। আর হঠাৎ করে বিয়ের মণ্ডপে পুলিশ আক্রমণও চালিয়ে দেয়, চারিদিকে গুলির বৃষ্টি হতে শুরু করে। তো স্বামী এবং কর্পুন ঘটনাস্থলেই মারা যায়, মানে ওদের দুজন ঘটনাস্থলে মারা যায় এবং ওদের যে আরেকজন লোক সাবেস্টিয়ান ওর শরীরে গুলি লাগে আর সে যন্ত্রণায় চিৎকার করে থাকে এবং পালাতে গিয়ে তারা বুঝতে পারে তারা সকল টাকা ফেলে রেখে এসেছে, যে টাকা নিয়ে তারা নেপালে পালিয়ে যাবে। তো কোনো মতে জীবন বাঁচিয়ে দেবদাস, কুট্টি, সাবেস্টিয়ান আর চন্দ্রা একটা বাড়ি থেকে লুকিয়ে পড়ে আর বাড়ির একটা তরুণ দম্পতিকে বন্দি বানিয়ে তারা এক রাতের জন্য আশ্রয় চায় এবং কথা দেয় তোমাদের কোনো ক্ষতি করবো না, আমাদেরও ক্ষতি করো না, সকালে চলে যাব। কিন্তু ভোরবেলা দেবদাস যখন রওনা হচ্ছিল তখন মনে হয় গরিব পরিবারটিকে কিছু অর্থ সাহায্য করা উচিত। তো এই জন্য সে ঘরে ফিরে টাকা দিতে চায়, কিন্তু ততক্ষণ ওই বাড়ির যে ছেলে ছিল সে ওদেরকে ডাকাত ভেবে গোপনে পুলিশে কল করে দিয়েছিল। তো পুলিশ মুহূর্তে এসে বাড়িটা ঘিরে ফেলে, দেবদাসকে হাতকড়া পরিয়ে ধরে ফেলে। তো কুট্টি তখন চিৎকার করে বলে দেবদাস ধরা পড়েছে, এখন আমাদের পালাতে হবে। কিন্তু চন্দ্রা এবার রুখে দাঁড়ায় এবং চন্দ্রা বলে দেবদাস কখনো পুলিশ দেখে পালায়নি, ও আমাদের বিপদ থেকে বাঁচাতে যা ইচ্ছে তাই করেছে এবং আমাদেরকে বাঁচাতে গিয়ে আজ ধরা পড়েছে, ওকে ছেড়ে তো আমরা কোথাও যাব না। তো চন্দ্রা এরপর করে কি নিজের শরীর চাদর দিয়ে জড়িয়ে নেয়, দুটো পিস্তল হাতে নেয় যেগুলো যাত্রাপথে দেবদাস তাকে দিয়েছিল, চালানো শিখিয়েছিল। তো চন্দ্রার কুট্টি মিলে থানায় হামলা করার নিখুঁত পরিকল্পনা করে এবং চন্দ্রা একাই সাহস করে থানায় ঢোকে। তো পুলিশ যখন তাকে জেরা করতে শুরু করে তখনই বাইরে থেকে কুট্টি আর সাবেস্টিয়ান একের পর এক বোমা মারতে থাকে। তো চারিদিকে ধোঁয়ার হাহাকার পড়ে যায় আর চাদরের ভেতর থেকে দুটো পিস্তল বের করে চন্দ্রা একের পর এক পুলিশ মারতে থাকে এবং একা হাতে তাণ্ডব চালিয়ে হেড কনস্টেবলকে উড়িয়ে দেয় এবং দেবদাসকে লকআপ থেকে মুক্ত করে আনে। আবার ওইদিকে
গাড়ির যে ড্রাইভারকে ওরা ভাড়া করেছিল যে সীমান্ত পার করে দিবে নেপালের, তো বলে আমার কাজ হচ্ছে সীমান্ত পার করানো, পুলিশ স্টেশন থেকে আসামি ছাড়ানো নয়। তো দেবদাসকে নিতে চায় না, বাট চন্দ্রা তখন সোজা অফার দেয়, আচ্ছা তুই যদি দাসকে নিরাপদে সীমান্ত পার করে দিস তোকে যা আমি এক রাতে মজা দেবো। তো ড্রাইভার টাকার লোভে না পড়লেও সেক্সের লোভে পড়ে যায় এবং রাজি হয়ে যায়, মানে এত সুন্দরী মেয়ে, আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে সেবাস্টিয়ান দেবদাসকে বোঝায়, দেবদাস এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়ে তোর জন্য জীবন বাজি রেখে পুরো থানায় হামলা চালিয়েছিল, কুট্টিও তো আমাদেরকে ফেলে পালাতে চেয়েছিল, কিন্তু এই চন্দ্রার জন্য তুই আজকে জ্যান্ত আছিস। আমার মনে হয় তুই যদি নতুন জীবন শুরু করিস ওকে নিয়ে শুরু করা উচিত। কিন্তু তখন দলের মধ্যে ফাটল ধরে, কুট্টি আবার রেগে গিয়েছে চন্দ্রার উপর এবং সে চন্দ্রার উপর রেগে গিয়ে ওকে আড়ালে নিয়ে কড়া ভাষায় বলে, তুই আসার পর থেকে আমাদের গ্যাং ধ্বংস হয়ে গিয়েছে, আরশু ভাই মারা গিয়েছে, সোয়ামী মারা গিয়েছে, কার্পন মারা গিয়েছে, তুই আমাদের জীবন থেকে দূরে সরে যা। আর অন্যদিকে ওই কামুক ড্রাইভারটি চন্দ্রাকে একা পেয়ে ওর উপর অত্যাচার করার চেষ্টা করছিল। তো দেবদাস বিষয়টি জানতে পেরে ড্রাইভারের উপর চড়াই হয় এবং গর্জে উঠে বলে, ওই পুলিশ অফিসার কেন মারা গিয়েছিল জানিস? ও একটা নারীকে অপমান করেছিল সেজন্য, তুই কোন সাহসে চন্দ্রার দিকে হাত বাড়াস? তো দেবদাসের ভয়ে সেই ড্রাইভার তখন সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর দেবদাস তখন চন্দ্রাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কেন আমার সাথে তোমার জীবন শেষ করছো? তোমার সাথে আমার সম্পর্কটা বাই কি? আর তখন চন্দ্রা কেঁদে উত্তর দেয়, দেখো আমি তোমার সম্পর্কে সব জানি, ছোটবেলায় তোমার মা মারা গিয়েছে, তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর এই কয়েকটা বন্ধু নেই তোমার পরিবার ছিল, আর তুমি যে মেয়েটিকে ভালোবাসতে তাকে পুলিশে গুলি করে মেরে ফেলেছে, এর চেয়ে বেশি কিছু জানার আমার দরকার নেই। তো আর আমার তো দুনিয়াতে কেউই নেই, তো এর জন্য আমরা দুজনের পরিবার। আর 16 বছর যে নরকে আমি ছিলাম সেখান থেকে তুমি আমাকে বের করে এনেছো, তো তুমি কি চাও আমি আবার নরকে চলে যাই? আর এইদিকে পুলিশ করেছে কি দেবদাসের বৃদ্ধ বাবাকে ট্র্যাক করে ফেলে এবং এইটাই সিনেমার শুরুতে আমরা যে মেকানিককে দেখেছিলাম যে বলেছিল যে আমার কেউ নেই, তখনই কলাসে বলে পাপা, এটাই কিন্তু দেবদাসের বাবা। তো যাই হোক এইদিকে আমরা দেখি পুলিশ দেবদাসের গ্যাংকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ড্রাইভারই মূলত প্রতিশোধ নিতে পুলিশকে ওদের লোকেশন জানিয়ে দিয়েছিল। তো পুলিশ আসার খবর পেয়ে সেবাস্টিয়ান করে কি একা বন্দুক হাতে লড়াই করতে নেমে যায়, কারণ ও তো এমনিও মারা পড়বে, গুলি খেয়েছে, তবে পুলিশের গুলি তোই মারা যায়। তো এখন গ্যাংয়ের মধ্যে শুধুমাত্র কুট্টি আর দেবদাস বেঁচে রয়েছে। আর চন্দ্রা তখন গাড়িতে ঘুমিয়েছিল, তো ড্রাইভার তখন করে কি চন্দ্রাকে নিয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চন্দ্রা যখন জেগে ওঠে ওই এক কোপে ড্রাইভারের গলা কেটে দেয় এবং ওর হাত থেকে পিস্তল নিয়ে গুলি করে মেরে দেয় এবং গাড়ি ঘুরিয়ে আবার দেবদাসদের কাছে ফিরে আসে। আবার এইদিকে দেবদাস বুদ্ধি খাটিয়ে একটা পুলিশ অফিসারকে জিম্মি করে হরিকে কল করায় এবং একটা ভুয়ো লোকেশনে পুলিশ বাহিনীকে পাঠিয়ে দেয়, মানে ওই পুলিশই ফোন করে বলে যে ওরা অমুক জায়গায় রয়েছে। তো এর ফলে বেশিরভাগ পুলিশ সেখানে সরে যায়। আর এরপর দেবদাস আসে তার বাবার দোকানে, আর তখন অন্য একটা বৃদ্ধ কাস্টমার তার বাবাকে বলছিল, ও এটা তোমার ছেলে, তবে তোমার ছেলে সম্পর্কে তো আমি গল্প শুনেছি, এই গল্প তো সবার মুখে মুখে, তোমার ছেলে অপরাধী হতে পারে কিন্তু ও তো একটা খাঁটি সোনা। তো এরপর ওই কাস্টমারটি বৃদ্ধকে ওই সেতুর ঘটনাটি বলে, মানে দেবদাস যা করেছে সাধারণ মানুষের খুশি, সব জায়গায় এই গল্প ছড়িয়ে গিয়েছে তামিলনাড়ুতে। তো সে বলে কিভাবে একটা লোভী পুরুষ একটা নিরীহ কৃষককে মেরে তার কষ্টার্জিত 7 লাখ টাকা লুটে নিয়েছিল এবং তারপর ওই মা ছেলে অনাথ হয়ে বিচার পায়নি আইনের কাছে গিয়ে, আর সেইটার বিচার তোমার ছেলে দেবদাস পাইয়ে দিয়েছিল। তো তোমার ছেলে তো একটা সোনা। তো এই গল্প শুনে বাবার চোখে পানি এসে যায়। তো এটার মানে হচ্ছে যে ও অ্যান্টি ভিলেন টাইপের আর কি। তো যাই ঠিক তখনই দেবদাস সেখানে এসে হাজির হয় এবং সেই 7 লাখ টাকা ওই বৃদ্ধের হাতে তুলে দেয় যাতে ওই শিশুটির মায়ের কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু তারা তো ওই টাকা বিয়ের মণ্ডপে ফেলে এসেছিল, তাহলে এই 7 লাখ টাকা কিভাবে পেলো? তো এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় চন্দ্র যখন পতিতালয়ে কাজ করতো তার কাছে দেশের অনেক বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী যেত, মনে করো তুমি আমি শিল্পপতি নেতা মেতা সব। তো চন্দ্রা গোপন ক্যামেরায় তাদেরকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা জমিয়ে রেখেছিল। তো চন্দ্রা তার নিজের জমানো টাকা দেবদাসের হাতে তুলে দেয় ওই গরিব পরিবারকে সাহায্য করার জন্য। আর চন্দ্রা যখন জানতে পারে যে দেবদাস এত কিছু করেছে, যে এই ঝামেলাটা কার জন্য, তখন চন্দ্রা দেবদাসের প্রতি আরো প্রেমে পড়ে এবং ওর সম্মান আরো বেড়ে যায়। তো যাই হোক এরপর দেবদাস তার বাবার সামনে এসে দাঁড়ায় আর বাবা অভিমানী গলায় বলে, তুই যদি একটু পড়াশোনা করতিস আজকে পুলিশে মানুষকে উপকার করতে পারতিস। বাট দেবদাস হেসে বলে, বাবা পড়াশোনা আমার দ্বারা হতো না, বাট তুমিও তো কখনো নিজে থেকে আমাকে চাপ দাওনি। বাবা তখন বলে, তুই তো চেষ্টাই করিসনি। তো এরপর দাস করে কি বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটা লাস্ট কেস মিটিয়ে আসি, তারপর তোমার সাথে মন খুলে কথা বলবো। তো বাবা একগাল হেসে বলে, ঠিক আছে যা, সাবধানে যাস। আর সেই শেষ কেসটা কি তুমি জানো? সেটা হচ্ছে ইন্সপেক্টর হরির চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেওয়া, মানে যে খুবই ব্রুটাল। আর অন্যদিকে কুট্টি একা শত শত পুলিশের সাথে লড়াই করছিল, এক হাতে বোমা এক হাতে গুলি চালিয়ে পুলিশদের আটকে রেখেছিল, কিন্তু হরি লাস্ট পর্যায়ে গুলি করে আহত করে ফেলে। আর তারপর হরি যখন কুট্টিকে শেষ গুলি চালাতে যাবে তখনই এখানে সেই লেভেলের একটা এন্ট্রি হয় দেবদাস এবং চন্দ্রার, এবং এই এন্ট্রিটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি ছিল। তো দুজনে মিলে একত্রিত হয়ে পুলিশ বাহিনীর উপর তাণ্ডব চালায় এবং এখানে দেখা যায় চন্দ্রা এবং দেবদাস একাধারে গুলি চালিয়ে সমস্ত পুলিশকে শেষ করে দেয়। এবং এর আগে আমি কোনো সিনেমাতে ভাই মায়ামি ভাইস সিটিতেও ভাই এই লেভেলের পুলিশ মারতে দেখি নাই। তো যাই হোক দেবদাস নিজ হাতে ইন্সপেক্টর হরিকে টেনে হিস্ট্রি নরকে পাঠিয়ে দেয় আর রক্তাক্ত কুট্টিকে উদ্ধার করে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। আর কুট্টি তখন চন্দ্রার হাতে হাত রেখে আবেগাপ্লুত হয়ে বলে, আমি বুঝতে পেরেছি যতক্ষণ চন্দ্রা তোর পাশে আছে দেবদাস ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোর ক্ষতি করতে পারবে না। তো যাই হোক এরপর কুট্টি বলে, আমাকে তুই একটা জায়গায় রেখে যা, তোরা চলে যা। তো কুট্টিকে একটা নিরাপদে আশ্রয় রেখে দেবদাস চন্দ্রার হাত ধরে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং বাকি জীবন হয়তো গোপনে সেখানেই শেষ করবে। আর
এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে কিন্তু সবাই বেশ ব্রুটাল ছিল। পুলিশ, তারপরে দেবদাসদের তো সন্ত্রাসী বলতে হবে ভাই, এখানে তো ওদের ভালো বলার কিছু নাই। হয়তো ভালো কাজ করছে, কিন্তু তার আগে থেকেও তো ওরা অস্ত্র চুরি করতো। মানে এখানে কাউকেই ভালো দেখানো হয়নি, সবই ভিলেন ফাইট দেখেছি আমরা। কিন্তু তারপরও আইনের চেয়ে ডাকাত পক্ষকে একটু বেশি ভালো দেখানো হয়েছে, এরকম একটা কিছু। তো যাই হোক, সিনেমাটি খুব ইন্টারেস্টিং ছিল, খুব ধুন্ধুমার ছিল। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, যেহেতু এটা লোকেশের সিনেমা, লোকেশ চাইলে কিন্তু এটার সিকুয়েল তৈরি করতে পারে, আর এটার সিকুয়েল হতেই পারে, অসম্ভব কিছু না। সিনেমাটির নির্মাণ ব্যয় হচ্ছে 50 কোটি টাকা এবং এটা অলরেডি হিট হয়ে গিয়েছে, 108 কোটি টাকার উপরে কামিয়েছে 9 দিনে। আর এটার ভয়েস দিয়েছি হচ্ছে আমি 16 আগস্ট। তো যেদিন এটা রিলিজ হবে তখন দেখা যাবে যে ওটা আরো 5-10 কোটি টাকা বাড়তি করে ফেলেছে। তো এটার সেকেন্ড পার্ট চাইলে ওরা আনতেই পারবে, নেপালে ফাইট হবে আর কি। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে। আরেকটা বিষয়, আমি যে ক্যাম্পেইনের কথা বললাম, এই ক্যাম্পেইনটা কিন্তু তোমাদের সফল করতে হবে। মানে এর আগে আমরা ক্যাম্পেইন করেছিলাম, আমি সাকসেস হতে পারিনি, কারণ অনেক বড় বড় ক্যাম্পেইন নিয়েছিলাম এবং তোমাদের মধ্যে থেকে একজন পরামর্শ দিয়েছে, ভাই ছোট ক্যাম্পেইন করেন, প্রথমে ছোট ক্যাম্পেইন করে আগে দেখেন, বুঝেন, শিখেন, সেলস বুঝেন। ছোট ছোট 2-3টা ক্যাম্পেইন করলে তখন আমরা উজ্জীবিত হয়ে যাব, তখন আপনি বড় ক্যাম্পেইন করতে পারবেন। তো এর জন্যই আমি চাই আমার এই ফার্স্ট ক্যাম্পেইনে কার হাতে পুরস্কার চাই সেটা দেখতে, কোন সে ভাগ্যবান বিজয়ী, কোন সে আমার ভিউয়ার্স, যে কত বছর ধরে সাথে আছে, এটা আমার জানা দরকার। তো অবশ্যই তোমরা একটা অর্ডার করো এবং আমি তো অধীর আগ্রহে রয়েছি, মাত্র এই 300 সেলের ক্যাম্পেইনটা অন্তত সফল হোক। আমি আমার প্রথম ভিউয়ার্সকে দেখি যে সে বাংলাদেশে কোন প্রান্তে রয়েছে, তার সাথে আমার কথা হবে, তাকে সবাই চিনবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।